মল্লিকাকে আর তোমাকে এক করে দিলাম আদর্শ। দেখো আদর্শ, আমার হতভাগিনী মল্লিকা মা যেন কোনোদিন অন্ধকারে হারিয়ে না যায়। বাবার ঘর ছেড়ে যেতে তোমার খুব কষ্ট হবে জানি, কিন্তু আমি ঘর যে পেলে আসল ঘর মল্লিকা। আজকের এই দিনে চোখের জল ফেলতে নেই মল্লিকা। নাও নাও চোখের জল তোমার
এটা আপনি কাঁদছেন বাবুজি? কই না তো, আমি শুধু শুধু কাঁদতে যাবো কেন? আমার মনে তো কোনো দুঃখ নেই, আর দুঃখ না পেলে মানুষ তো কাঁদে না। বুঝেছি বাবুজি, আমি বুঝেছি। কি বুঝেছো তুমি? মানুষের জীবনে এমন কিছু ঘটনা থাকে যা কাউকে বলাও যায় না, আবার সহাও যায় না। আপনি হয়তো আশ্চর্য, ও সত্যি করে বলো তুমি কে? আমি একজন সামান্য রিক্সাওয়ালা। তুমি আমার মনের কথা কেমন করে জানলে? আমার অন্তরে যে দুঃখ হাহাকার লুকিয়ে আছে সেই খবর কেউ জানে না, অথচ তুমি। আমাকে মাফ করবেন বাবুজি, আমি না জেনে এই কথাটা ভুলে ফেলেছি। আচ্ছা আচ্ছা পরাণ, তুমি তো তোমার রিক্সায় প্রতিদিন লোক বয়ে নিয়ে যাও, তাদের সুখ দুঃখের খবর তুমি রাখো। তা কেমন করে সম্ভব বাবুজি? আমি গরিব মানুষ, আমাকে সারাদিন পেটের চিন্তা করতে হয়। হ্যাঁ, ওই পেট নামক রাক্ষসটা, কোনো কথাই শুনতে চায় না। আচ্ছা আচ্ছা পরাণ, বিজ্ঞান তো অনেক কিছু আবিষ্কার করেছে, এমন কিছু আবিষ্কার করতে পারে না সাথে মানুষের ক্ষুধা তৃষ্ণা কিছুই থাকবে না। বাবুজি আপনি যাও যাও পরাণ, তুমি এখান থেকে চলে যাও, আর কোনোদিনও তুমি আমার কাছে আসবে না। কেন বাবুজি? আমার সঙ্গে সম্পর্ক রাখলে পুলিশ তোমাকে অকারণে সন্দেহ করবে। বলছেন বাবুজি? হ্যাঁ আমি ঠিকই বলছি পরাণ, আমি খারাপ হয়ে গেছি। আমাকে এই নরককুণ্ডে পড়ে থাকতে হবে, তারপর একদিন পুলিশের গুলিতে আমার এই অভিশপ্ত জীবনটা একদিন শেষ হয়ে যাবে। না বাবুজি, আপনি এভাবে নিজেকে শেষ করে নেবেন না। একটু আগে আপনি বললেন আপনি একজন জেলখানা আসামি, কিন্তু সেটাই তো আপনার আসল পরিচয় নয়। আপনার মধ্যে স্নেহ মায়া আছে বলে ওই দুঃখে দুঃখে আপনার অন্তর কাঁদে, আর সেই জন্যই আমার স্ত্রী চিকিৎসার জন্য আপনি আমার হাতে টাকা তুলে দিয়েছিলেন। আপনার সেই ঋণ আমি কোনোদিন বারবার ওই একটা কথা বলে না তো পরাণ, আমার শুনতে ভালো লাগে না, ভালো লাগে না। বাবুজি রামধনুর রং আশা জায়গায় কিন্তু এই হতভাগ্যের জীবনটা সেই রামধনুর রং হারিয়ে গেছে। তাই আমি আর নতুন করে স্বপ্ন দেখি না, ওই স্বপ্ন দেখাটা আমার সাথে কিন্তু না না, আমি আর কোনো কথা শুনতে চাই না পরাণ। যাও তুমি এখান থেকে চলে যাও, আমাকে একটু একা থাকতে দাও, একা থাকতে দাও। যাচ্ছি বাবুজি, তবে যাওয়ার সময় একটা কথা আপনাকে বলে যাই। ওই চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়া যায় ঠিক না। তাদের চোরকে যেমন প্রশ্রয় দেওয়া হয়, তেমন নিজের প্রতিও অবিচার করা হয়। অবিচার? না না, কিসের অবিচার? আমি তো জেনে পড়া রিক্সাওয়ালা। তুমি যদি জানতে হারানোর জন্য কতখানি, তাহলে তুমিও আমার মতো টুকরে টুকরে কাঁদবে আর বলতে ফিরে আয় বোন, তুই ফিরে আয়, তুই কোথাকার বুকে, তুই ফিরে আয়, তুই ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়।
তুই আমাকে মুক্তি দে ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি মুক্তি পেতে চাই। আমি কথা দিচ্ছি, আমি এখান থেকে চলে যাবো, আর কোনোদিন তোর কাছে ফিরে আসবো না। তাই নাকি? ভাই যাবে অনেক অনেক দূরে, যেখানে মানুষ মানুষকে ভালোবাসে, যেখানে মানুষের একটাই পরিচয়, সে শুধু মানুষ। কেন রে ভাই? আমি কি করি? কেন তুই আমাকে আলো বাতাস অন্ধকার করে বসে করে রেখেছিস? কেন বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে আমাকে পাগল করতে চাইছে? ওই ইঞ্জেকশনটা নিলে আমি কেমন যেন হয়ে যাই, আমার সব কিছু হয়ে যায়, বিস্মৃতি রন্ধন করে তলিয়ে যায়। ভালো আছি। তোমাকে তো ভালো থাকতে দেওয়া যাবে না। আরে তুমি ভালো থাকতে আমার কি অনেক লোকসান হয়ে যাবে। আমাকে তোমাকে কিছু বলছিস ভাই? ডাক্তারবাবু বলেছে তোমার কঠিন অসুখ, আর ইঞ্জেকশন না নিলে তুমি রোগমুক্ত হতে পারবে না। না, মিথ্যা কথা। আমি বলছি আমার শরীরে কোনো রোগ নেই। করো না দাদা, আরে তুমি একটু বুঝতে চেষ্টা করো। আমি তোমার ভাই, আরে তুমি হলে আমার রামচন্দ্র দাদা। আরে ভাই হয়ে আমি তোমার কি কোনো ক্ষতি করতে পারি? ওদিকে আমি অকালে হারিয়েছি। বৌদি ছিল আমার দেবী প্রতিমা, সেই বৌদি দেবী প্রতিমা একদিন একটা অ্যাক্সিডেন্টে মারা গেল। তো সেই দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠলে আজ আমি চোখের জল ধরে রাখতে পারি না দাদা। চমৎকার পরিতোষ, সত্যি সত্যি তোর কোনো তুলনা হয় না। এখন আমি বেশ বুঝতে পারছি তোর বৌদি অ্যাক্সিডেন্টে মারা যায়নি, তুই তাকে ষড়যন্ত্র করে খুন করেছিস। হ্যাঁ, তুই একটা খুনি। এমন করে বলো না, আমার প্রাণ একটু ব্যথা দিও না। এখনো তুই অভিনয় করে নিজেকে মুখোশের আড়ালে লুকিয়ে রাখতে চাইছিস পরিতোষ? তুই কি মানুষ? হাসছিস? এখনো তুই হাসতে পারছিস শয়তান? আমি যে হাসতেই জন্মেছি, তুমি নিজেকে বড় বেশি বুদ্ধিমান ভাবতে, এখন দেখতে পাচ্ছ তো বুদ্ধির দৌড়ে তোমার থেকে আমি 100 যোজন এগিয়ে রয়েছি। হয়তো হাজার চেষ্টা করলেও তুমি আর আমাকে ধরতে পারবে না। এখন তুমি শুধু হাত মারবে আর আমি হাসবো, আকাশ ফাটিয়ে হাসবো, আসল স্বরূপটা যদি আমি আগে বুঝতে পারতাম। দেরি হয়ে গেছে দাদা, অতএব আফসোস করে আর কোনো লাভ নেই। ওই অন্তরের ভাই তোমাকে তিলে তিলে মরতে হবে, কোনো ভয় নেই। উপযুক্ত মর্যাদা দিই আমি তোমাকে ব্যবস্থা করবো। আমাকে বাঁচতে দে ভাই, আমাকে বাঁচতে দে। আমি তোকে বড় ঠিক আছে, এত লোকে হাজার হোক, আমাকে তো সমাজে বাস করতে হয়। বড় দাদা হয়ে তুমি দাদা আমাকে ছোট করো না দাদা। চলো, আরে চলো, এক্ষুনি অম্লান ইঞ্জেকশন আছে।
আমি এসে গেছি জামাই বাবু, ঘড়ির কাঁটা মিলিয়ে আমি একবারে ঠিক সময় আমি নেব না ইনজেকশন। বাঁচতে দে ভাই, আমাকে তুই বাঁচতে দে। ওরে ওরে, আমি তোর বড় দাদা। এই ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর তোকে আমি কোলে পিঠে মানুষ করেছি। কাঁদলে কাঁদলে স্বপ্নে আদর করে বুকে তুলে নিয়েছি, ঘুম পাড়িয়েছি। আর তোর বৌদি একদিনের জন্য তোর মায়ের অভাব বুঝতে দেয়নি। ভাই মনে পড়ছে না ভাই, এসব তোর মনে পড়ছে না? ভালো করে মনে করে দেয় ভাই, ভালো করে মনে করে দেয়। তোকে আমি ওই বড় দিদির ধারে প্রতিদিন বেড়াতে নিয়ে যেতাম। দিদিতে রাজহাঁস সাঁতার কেটে বেড়াতো। একদিন চোখে দাদার থেকে একটা শিয়াল এসে ওই রাজহাঁসটার উপর ঝাঁপিয়ে পড়লো। শিয়ালের রক্ত মাখা মুখ দেখে তুই কেঁদে উঠেছিলি। আমি তখন বলেছিলাম, ভয় কি ভাই, আমি তো আছি। দেখতে পাচ্ছ না আমল তামল বলতে শুরু করেছে। এই যে জামাই বাবু, আমি তোমার বাবার ব্যবস্থা করছি। হাজার হোক জামাই বাবু, মনে পড়ে এটা কি দেখতে পাচ্ছ? পালাবার চেষ্টা করলে আমি তোমাকে কুকুরের মতো কি করে মারবো? ভাই তুই দেখতে পাচ্ছিস না? তুই কিছু বলবি না রে ভাই। জামাই বাবুর কিছু বলার নেই। আমি করবো, আমি করবো। আপনি কি অত ভাবছেন? আরে ভাববেন না, কিচ্ছু ভাববেন না। আপনার ভাইয়ের আকাশে আমি কালো মেঘ উঠতে দেব না, সেই জন্যই তো আমাদের নইলে আমি তো তবে কি আমাদের
সংগ্রাম। ইঞ্জেকশনের ঘর কেটে গেলে আবার সুস্থতায় মানুষের মতো আচরণ করছে। আর তখন আর পাগল বলে তো বলি হচ্ছে না। তার জন্য আপনাকে চিন্তা করতে হবে না জামাইবাবু। আপনি দেখবেন 1 মাসের মধ্যে ও একেবারে বদ্ধ পাগল হয়ে গেছে। ওর স্মৃতিশক্তি একেবারেই লোপ হয়ে যাবে। হ্যাঁ, আপনার চাওয়া অপূর্ণ থাকবে না জামাইবাবু। কিন্তু আমি একটা অন্য কথা ভাবছি জামাইবাবু। একটা নষ্ট মেয়ে আপনি পুত্রবধূ বিবাহের আশ্রয় দিলেন। হ্যাঁ, আশ্রয় দিয়েছি ঠিকই, তবে পুত্রবধূ নিতে হয়। আমি যা সব করেছি, আপনি সব করবে, কিন্তু রাজি ভাঙবে না। কেমন জানতে পারি? আরে, প্রথম সাথে শুরু করলে তোমাকেই তো এগিয়ে আসতে হবে। এসো, ভেতরে এসো, তোমার সঙ্গে আমার অনেক কথা। হ্যাঁ, কথা শুনতে হবে বই, আর সেই সঙ্গে আমাকে লক্ষ্যটা স্থির রেখে এগিয়ে যেতে হবে। কারণ তার উপর নির্ভর করে আর বাঁচতে চায়। কি আপনারা নিশ্চয়ই ভাববেন আমি করছি আলাপ। আরে আজকে চালাক না হলে পেটের ভাত জুটবে না। আপনারা বরং প্রকাশে যে আমার চালাকিটা দেখে যা, আর মনে মনে ভাবো আমি একটা বুঝতে পারছো না বৌদিমণি? আমি সবই বুঝতে পারছি না করিনা। নিজের কাজ তুমি করবে কেন? আরে, আমি তো এতদিন করে আসছি। তাই বলে এখনো করবে তুমি? আরে বসে বসে খাবো? না না, তার আগ্রহটা হয় না। কিন্তু আরে বাবা, বাইরের কাজ তুমি করবে আর ঘরের সব কাজ আমি করব। কাজ মেয়েদেরই করতে হয়। কি গো? তুমি কথা বলছো না কেন? আমার উপরে যে রাগ হয়েছে? বলো না রাগ করি না। আমার উপরে রাগ করেছো? তোমার প্রতি রাগ করে থাকতে পারি বৌদিমণি? তোমাকে আমি যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। এই কদিনের সংসারটাকে তুমি সুন্দর করে সাজিয়ে নিয়েছো। দাদাবাবু খুবই ভাগ্যবান। তাই তো তোমাকে সে স্ত্রী রূপে পেয়েছে। তুমি আমাকে খুব ভালোবাসো তাই না রাগ করি না? ভালোবাসবো না? তুমি যে আমার কতখানি আদরের। না না, আমি তো চাকর। এসব কথা বলা আমার সাজে না। আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করি তুমি সুখী হও বৌদিমণি, তুমি সুখী হও। রাগ করি না? কর্তাবাবু দুর্ভাগ্য, তাই তোমাকে সে চিনতে পারলো না। তবে আমিও মনে রাখছি কর্তাবাবুর ভুল একদিন না একদিন ভাঙবেই। আর সেদিন সে মরবে উপলব্ধি করবে